শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের খবরাখবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়া থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। যাচ্ছি মূল আয়োজনে। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ে চলছে ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025। সরাসরি যুক্ত হব সেখানে। I believe everyone in this room, আমরা সবাই কোনো না কোনো সময় একটা কল পেয়েছি, being from canvassing to be either a representative of an NFS or a bank, saying আগে হতো আপনি এত টাকা পেয়েছেন, ওটিপি দেন, এখন বলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, রিস্টার্ট করার জন্য ওটিপি দেন। এবং I believe all of us know within our extended family someone who has lost money this way. Add to that, this is something Dr. Bhattacharya touched upon as well. 2013 সালে আমাদের সাইবার হাইস্ট, সেক্টর ব্যাংক হাইস্ট, 2023 সালে আমাদের NID data. These causes concerns of data privacy leakage, cyber security, but এইভাবে যখন টাকাটা লিক হয়ে যায়, আমি যদি একটা খুবই ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স। তো মাইক্রোফোনটা কাছে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যখন কারো অ্যাকাউন্ট থেকে ধরলাম 10,000, 12,000, 25,000 টাকা নিয়ে গেল ফ্রড স্ক্যামের মাধ্যমে, তখন একটা জিডি করতে হয়। জিডিটা তোমার জমা দিতে হয় আমাদের অর্গানাইজেশনের কাছে। জিডি করা মানে হচ্ছে FIR কিন্তু নিবে না মোস্ট অফ দ্য টাইম, জিডি করতে হবে। জিডিটা যখন আপনি করবেন তখন একটা ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন এত সহজে হয় না। তারপর ওনারা কি করবেন, আপনি কোর্টে যখন যাবেন তখন ওনারা আবার একটা CID সেল আছে, সাইবার সেল, বা পুলিশ সাইবার সেল আছে, ওখানে যাবেন। সো বেসিকলি ইউ আর ফলিং উইদিন দ্য সিস্টেম অফ ডিলেজ। একটা 10,000 বা 20,000 টাকা রিকভার করতে আপনার 5-6 বছর লাগবে মিনিমাম। সো হু ইজ গোইং টু পারসু দ্যাট? উই নিড টু ফিল দিস গ্যাপ, উই নিড টু সি দ্যাট দিস ইজ বিং ফিক্সড। তখনই ট্রাস্ট আসবে, আর যখন ট্রাস্ট আসবে তখন ডিসেন্টিসাইজিংয়ের কথা হচ্ছিল, জরিমানা না, ইনসেন্টিভ দিতে হবে। তো যদি আমাদের আসলে ডিসেন্টিফাইজ না, উই হ্যাভ টু হেল্প পিপল অ্যাডাপ্ট, and adaptation will only come when there is trust. এছাড়াও আমরা অনেক শুনেছি interoperability, consumer protection. We've heard about there has to be a level playing field. There has to be financial literacy, inclusion. আমরা মহিলাদের, এল্ডারলিদের কথা শুনেছি, এবং there also দর্শক, এতক্ষণ আমরা ছিলাম হোটেল সোনারগাঁয়ে ক্যাশলেস সামিট 2025 অনুষ্ঠানে। সেখান থেকে সরাসরি আমরা জানাচ্ছিলাম সেখানকার সবশেষ অবস্থা। যাচ্ছি পরের আয়োজনে। কর অব্যাহতি ও ভ্যাট ফাঁকিতে 2022-23 অর্থ বছরে 1,88,000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে এনবিআর, এমন ধারণা মিলেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণায়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান শঙ্কা প্রকাশ করে বলেন, রাজস্ব আদায় বাড়াতে না পারলে সামনের দিনে বড় বিপদে পড়তে পারে দেশের অর্থনীতি। আর অভিযোগ, ব্যবসায়ীদের কারণে মানসম্পন্ন ভ্যাট আইন করা সম্ভব হয়নি। একই সময়ে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে উত্তোলন করার কথা থাকলেও কর আহরণে নেপাল ইতিমধ্যেই ভালো অবস্থানে পৌঁছেছে। তুলনায় বাংলাদেশ পিছিয়ে থাকায় উত্তোলন পরবর্তী সময়ে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বশেষে কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন দিয়েছে সংস্থাটির মতে, শুল্ক অব্যাহতি ও ভ্যাট ফাঁকির কারণে 2022-23 অর্থ বছরে 1,88,000 কোটি টাকা কম রাজস্ব পেয়েছে এনবিআর। রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা, এবং একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। এ সময় কর ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, কাস্টমস এখনো দুর্নীতির আশ্রয়স্থল হয়ে আছে, যেখানে কর কর্মকর্তাদের দ্বারা নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে। ট্যাক্স ডিপার্টমেন্টে দুর্নীতিটা একটু বেশি। কারণ হলো কি, এখানে যদি আমাদের দেশের যদি স্বচ্ছতার মাধ্যমে কর মামলাগুলো নিষ্পত্তি হতো, তাই আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন। আমরা খুব রিপোর্ট কম্পাইল করে আমরা প্রতিটা ধারায় থ্রেড বার আলোচনা করেছি,
করে করে কোথায় কি হয়েছে, কোথায় কেন বাড়ছে, কি করছে সমাবেশ, এটা করে আমরা জমা দেব সকলের কাছে মতামত পাওয়ার পরে অ্যানালাইসিস করে। এ সময় এনবিআর এর চেয়ারম্যান পাল্টা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের অসহযোগিতার কারণেই মানসম্পন্ন ভ্যাট আইন করা যায়নি। সামনের দিনে আদায় বাড়াতে প্রয়োজনে এক হার নির্ধারণেরও চিন্তা করছে এনবিআর। কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে ব্যর্থ হলে অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা তার। আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। এছাড়া আলোচকরা উল্লেখ করেন, নিয়মিত চাকরিজীবীরা আয়কর দিলেও ব্যবসায়ীরা কর প্রদানে এখনো অনাগ্রহী, ফলে রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত গতি আসছে না। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ভ্যাট ট্যাক্সের অব্যাহতি এবং কর ফাঁকি নিয়ে আমরা একটি রিপোর্ট দেখছিলাম এবং সেই বিষয়টি ধরেই আজকে আমরা আলোচনা করতে চাই। এই যে এটির কারণে যে রাজস্বে ঘাটতি দেখা দিয়েছে বা ঘাটতি হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনায় আজ আমাদের সাথে যুক্ত হবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সহযোগী জ্যেষ্ঠ গবেষণা সহযোগী জনাব তামিম আহমেদ। তামিম আহমেদের কাছ থেকে আমরা এই বিষয়ে আলোচনা বিস্তারিত জানবো। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব তামিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে প্রতিবেদনটি আমরা দেখলাম সেখানে যে মূল প্রতিবেদনটি আপনি কিন্তু কাউকে উপস্থাপন করেছেন, তো সেই বিষয়ে আসলে আমরা আসতে চাই যে আপনার প্রতিবেদনে বা আপনাদের রিপোর্টে যেটা বলা হয়েছে যে 2022-23 অর্থ বছরে আপনার 1,88,000 কোটি টাকা হারিয়েছে এনবিআর। এই যে হারানো, এটির মূল কারণটি কি ছিল সেই বিষয়টি একটু আপনি বলবেন। একই সাথে এখানে আসলে আপনারা আরেকটা বিষয়ে তথ্য দিয়েছেন যে এটি যদি প্রপার ওয়েতে করা যেত তাহলে 3,20,117 কোটি টাকা সরকারের কোষাগারে জমা হতো। এই যে হলো না বা কেন হলো না সেই বিষয়টি নিয়ে আপনি আপনার আলোচনায় আসলে যদি শুরু করতেন। জি, ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন। আমরা গতকালকেই আমাদের একটি গবেষণার প্রতিবেদন পেশ করেছি। সেখানে আমরা অন্যান্য বিষয়ের সাথে ভ্যাট ক্যাপ এবং ট্যাক্স ক্যাপ দুটো এস্টিমেট করার চেষ্টা করেছি, যেহেতু আমরা জাস্টিসের পয়েন্ট থেকে আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ। সো আমরা আসলে কর ন্যায্যতার পয়েন্ট থেকে আমাদের এই স্টাডিটা করার চেষ্টা করেছি। স্বভাবতভাবেই সেখানে ভ্যাট ক্যাপ এবং ভ্যাট ইভেশন, ট্যাক্স ভ্যাট ট্যাপ ইভেশনের ব্যাপারটা চলে আসে। তো আপনি যেমনটা বলছিলেন, আমরা আমাদের গবেষণায় যেটা দেখেছি, যদি আমরা সকল ধরনের ভ্যাট এক্সেমশনটা বাদ দেই কিংবা আমাদের যে এসেনশিয়াল ফুডস গুলো আছে সেখান থেকে যদি এক্সেমশনটা বাদ দেই, সেই হিসেবে আমাদের 22-23 অর্থ বছরে 1,88,000 কোটি টাকা আমাদের কিন্তু ভ্যাট রাজস্ব আসার কথা ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা পেয়েছি 1,32,000 কোটি টাকা। ফলে সবটাই দেখতে পাচ্ছেন যে একটি বড় অংশই কিন্তু ভ্যাট রাজস্ব সরকার হারিয়েছে সেই অর্থ বছরে। এটির কারণ যদি বলি, আসলে অনেকগুলো কারণ, একটি কারণ দিয়ে বিবেচনা করা যাবে না। আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের যেহেতু একটি এখনো বড় একটি অংশ অর্থনীতি ইনফরমাল সেক্টর, যারা কিন্তু ভ্যাট নেটের এখনো আওতাভুক্ত নয়, এবং এদের কাছ থেকে কিন্তু ভ্যাট আদায় করাটা খুব দুরূহ কাজ। কারণ আপনারা জানেন যে ভ্যাটের এই ইনফরমাল সেক্টর গুলো আসলে খুবই ভাস্ট ভাবে এরা আসলে ব্যবসা করেন। ফলে এনবিআর পক্ষে তাদেরকে সবাইকে এই নেটে নিয়ে আসাটা একটু তুলনামূলক কঠিন। আরেকটি যেটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে এখন ভ্যাটের যেভাবে আমরা লটা করেছি এবং যে রেগুলেশনটা আমাদের প্লেসে আছে, এটি কিন্তু খুবই কমপ্লেক্স একটি পদ্ধতি, এবং এখানে কিন্তু আপনার যারা বড় বড় কোম্পানি তাদের পক্ষেও কিন্তু এই লটাকে কমপ্লায়েন্ট করতে গেলে অ্যাডিশনাল অনেক খরচ এবং সময় দিতে হয়, যেটি কিনা অনেক বড় কমপ্লায়েন্ট হওয়ার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। অনেকেই হয়তো সেই ইয়েতে যেতে চান না, সেই ঝামেলায় যেতে চান না। এবং রেটের ক্ষেত্রেও কিছু অসামঞ্জস্যতা আছে। আপনি যেই রেটটা দিয়ে আপনি ভ্যাটটা নিচ্ছেন, ভ্যাটটা দিয়ে আপনি র ম্যাটেরিয়ালস কিনছেন, আবার সেই ভ্যাটটা কিন্তু আপনি যখন রিটার্ন নিতে যাচ্ছেন এনবিআর এর কাছ থেকে, সেখানেও কিন্তু আপনি হ্যাসেলের শিকার হচ্ছেন, আপনার কাছ থেকে ঘুষ দাবি করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবেই কিন্তু একটা কঠিন পরিস্থিতি আমার তৈরি করে রাখা হয়েছে ভ্যাট কমপ্লায়েন্ট হওয়ার ক্ষেত্রে। একই সাথে হ্যাঁ, ব্যবসায়ীদেরও তো একটি দৌরাত্ম আছেই, তারা অনেকেই চান না যে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে। এবং ইনফরমাল সেক্টর যদি বলি, আমাদের এখন অনলাইনে প্রচুর পরিমাণ বিজনেস অনলাইন বেস হচ্ছে, অর্থনীতি বড় হচ্ছে, গিগ ইকোনমির নতুন
নতুন জায়গা তৈরি হচ্ছে, ফলে এরা কিন্তু আওতার বাইরে থাকার কারণে উপরন্তু দিনকে দিন এই ভ্যাট ইভিশনের পরিমাণটা বেড়েই যাচ্ছে। এবং আমাদের কাছে মনে হয় যে যেভাবে অর্থনীতি বড় হচ্ছে সেই তুলনায় আসলে যে রকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেরকম পদক্ষেপ এখনো নেওয়া যায়নি বিধায়ী 23-এর আমরা যে ফিগারটা দেখলাম যে একটি বড় অংশ 3 গুণের মতো রেভিনিউ কিন্তু আমরা হারিয়েছি। একই সাথে জনাব তামিম, আপনি যদি বলতেন যে কি পরিমাণ ভ্যাট এবং কর ফাঁকি দেওয়া হয়েছে বিগত এই সময়টার মধ্যে, যদি আপনি এরকম যদি আপনাদের ডাটা থাকে। জি জি, আমরা আসলে যেটা দেখেছি যে 2000 আসলে ভ্যাট এবং ট্যাক্সের জন্য আমরা আলাদা মেথডোলজি ব্যবহার করে এস্টিমেশন করেছি। আমাদের যদি সামগ্রিকভাবে ট্যাক্সের কথা বলি, সেটা কিন্তু 22-23 অর্থ বছরে যেটা ছিল 2,26,000 কোটি টাকা, এটি হচ্ছে ট্যাক্সের পরিমাণ। ভ্যাটের ক্ষেত্রে যেটা যেমনটা আপনি বলছিলেন যে আমরা ইভেশন পেয়েছি 1,88,000 কোটি টাকা, যদিও এখানে হয়তো কিছুটা লিমিটেশনের কারণে কিছুটা বেশি মনে হতে পারে, তবে আমাদের কাছে মনে হচ্ছে অ্যামাউন্টটা রাফলি এরকম হবে। এবং যেটি এখানে ইন্টারেস্টিং বিষয় যে 21, 22, 23 অর্থ বছরে এই 3 বছরে আমরা দেখেছি যে ভ্যাটের ইভেশন কিন্তু বেড়েছে, অর্থাৎ 21-এ যেখানে ছিল 1,44,000 সেটা কিনা 22-এ 1,65,000 এবং 23-এ গিয়ে সেটা 1,88,000 আমরা দেখেছি। একইভাবে যেহেতু ভ্যাট ইভেশনটা বেড়েছে, বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ মিক্সে ভ্যাট একটা বড় অংশ এখনো, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ট্যাক্স এভিশনের ক্ষেত্রেও একটি বড় আস্ফালন, অর্থাৎ সর্বশেষ 21, 22, 23 অর্থ বছরে করোনা পরবর্তী সময়টাতে আমরা দেখেছি যে খুব আংশিক খুব দ্রুত হারে এইটা বেড়েছে। এবং আমাদের মনে হয় যে এই সময়টাতে আমাদের যে ধরনের অ্যাডমিনিস্ট্রেশন রোল প্লে করা উচিত ছিল এনবিআর এর পক্ষ থেকে, সেই রোলের ব্যত্যয় একটি বড় কারণ হিসেবে মনে হয়েছে যে এই ধরনের ইভিশন বাড়ার ক্ষেত্রে। জনাব তামিম, আপনারা যে রিপোর্টটি প্রকাশ করেছেন সেখানে 2022-23 অর্থ বছরের উপরে গবেষণা করলেন, এরপরে তো 22-23, 24-25 ছিল, তো সেগুলো নিয়ে কেন করলেন? এই ক্ষেত্রে কি আপনার তথ্য পেতে সরকারি কোনো প্রতিবন্ধকতা বা কোনো অসহযোগিতা ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আমরা যারা বাংলাদেশে গবেষণা করি, আমাদের কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে তথ্যের অপ্রতুলতা। এবং যতটুকু তথ্য আমাদের কাছে দেওয়া হয়, আমরা গবেষক হিসেবে যখন অ্যানালাইসিস করতে যাই, আমরা তথ্যের ভিতরে প্রচুর ইনকনসিস্টেন্সি পাই। ইনফ্যাক্ট আমরা যখন এনবিআর এর এই গবেষণাটি এনবিআর এর তথ্য দিয়ে করতে গেলাম, আমরা খুব কন্ট্রাডিক্টরি তথ্য পাচ্ছিলাম এনবিআর এর ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে পরিমাণ কোম্পানি ভ্যাট রেজিস্টার্ড, তার থেকে বেশি কোম্পানি ভ্যাটে রিটার্ন সাবমিট করা, তো সেটি তো থিওরিটিক্যালি সম্ভব না। তো এটি একটি বিষয় যে পরিমাণ তথ্য আছে, তথ্যের কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, অনেক উন্নয়নশীল দেশে যে ধরনের তথ্য পাবলিশ করা হয় সেই ধরনের তথ্য কিন্তু এনবিআর পাবলিশ করেন না। এবং আপনি জানেন যে আমরা এখন অর্থ বছর 2026-এ আছি, সেখানে কিন্তু এনবিআর এর যদি ওয়েবসাইটে যান, সর্বশেষ যে রিপোর্টটি তারা দিয়েছে ফিসক্যাল ইয়ার 2023-এর, অর্থাৎ 3 অর্থ বছর আগের রিপোর্ট কিন্তু আমরা এখন পাচ্ছি। ফলে স্বভাবতই কিন্তু আমাদেরকে আসলে যে কোনো মেথোডোলজি ইউজ করার ক্ষেত্রে তথ্য তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে আমাদেরও কিন্তু এই লেটেস্ট তথ্যগুলো আসলে পাওয়া যায় না। এবং আমরা সেটিও আমাদের গবেষণায় আমরা সুপারিশ বলেছি যে তথ্যের আসলে যে একটা দুর্বলতা, এবং এটি কি ঐচ্ছিকভাবে নাকি এটা দায়সারা ভাব থেকে, সেটি আমরা আসলে পরিষ্কার না। কারণ আপনি জানেন যে এনবিআর এ আমি আমার প্রেজেন্টেশনও বলেছি যে তথ্য আনতে গিয়েও আমাকে অনেক হ্যাসেলের শিকার হতে হয়েছে। সেখানে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি সেখানে ছিল, সেখানে ইনফরমাল চ্যানেল থেকে অফার করা হয়েছে তথ্য যাওয়ার ক্ষেত্রে। ফলে আমরা বুঝতেই পারছিলাম যে আসলে যদি তথ্য পাওয়াটাই এরকম হয়, যে পরিমাণ তথ্য কনসিস্টেন্সি এরকম থাকে, তাহলে তো আমাদের গবেষণা করাটা চ্যালেঞ্জিং। তারপর আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটার উপরে এই গবেষণার ফলাফলটা পেয়েছি। আমরা আশা করব যদি এনবিআর খুব দ্রুত সময়ের ভেতরে, আমরা জানতে পেরেছি 24-এর রিপোর্টটা এখন প্রোগ্রেসে আছে, যদি খুব দ্রুত সময়ের ভেতরে তারা এই রিপোর্টটা পাবলিশ করতে পারেন, আমরা আশা করি যে আমাদের এই তথ্যটি একই মেথোডোলজি ব্যবহার করে আপডেট করা সম্ভব হবে, যে ট্যাক্স ইভেশন পরবর্তী অর্থ বছরগুলোতে কেমন ছিল সেটি ভ্যাট ইভেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। জনাব তামিম, একসাথে যদি আপনি বলতেন যে আমরা প্রতি বছর এখন কি পরিমাণে রাজস্ব হারাচ্ছি, রাজস্বের একটা ঘাটতি তো আমাদের আছেই, সেটি আসলে কি চিত্রটা যদি একটু বলা যায়। জি, আমি যদি একটু আপনাদেরকে তুলনামূলক চিত্রটা বলি, হয়তো রাজস্বের সংখ্যাটা অনেক বড় নাম্বার, সেটি হয়তো আমরা অনেক সময় ধরতে পারি না যে আসলে এটি কি পরিমাণ আমরা হারাচ্ছি, সেই মেজারমেন্ট অনেকের জন্যই কঠিন। তাই আমি একটু রিলেটিভ টার্মে যদি আপনাদেরকে বলি,
আমাদের যে পরিমাণ রাজস্ব আমরা 23-এ হারিয়েছি এই ভ্যাট ইভিশনের কারণে, আমি কিন্তু ট্যাক্স ইভিশনের কারণে আমরা কিন্তু ট্যাক্স অ্যাভয়েডেন্স এখানে হিসাব করিনি। অ্যাভয়েডেন্স হিসাব করলে হয়তো আরো বেশি বড় অ্যামাউন্টটা আসতো। জাস্ট একটু কনটেক্সট দেওয়ার জন্য যে এখন আমাদের শিক্ষা খাতে আপনি জানেন যে বাংলাদেশের একটি কল্যাণকর রাষ্ট্র করার জন্য যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ট্যাক্স ইভিশনটা আমরা জিরো করতে পারতাম, তাহলে আমাদের এই টাকাটা যদি আমরা শিক্ষা খাতে দিতাম, এখন যে পরিমাণ অ্যালোকেশন আমরা বাজেটে দেই, অর্থাৎ সর্বশেষ অর্থ বছর যদি আমি বলি, সেইখানে অ্যালোকেশন কিন্তু প্রায় 3.5 গুণ বাড়াতে পারতাম এবং এটি দিয়ে কিন্তু আমাদের শিক্ষা খাতের বিশাল বড় আমরা রিফর্ম আনতে পারতাম। শুধু তাই নয়, আপনি দেখেন যে আমাদের যে স্বাস্থ্য খাতটি রয়েছে, যেটি কিনা এখনো অনেক ভঙ্গুর অবস্থায়, সেখানে অ্যালোকেশন গুলো কিন্তু অন্যান্য যে কোনো উন্নয়নশীল দেশের থেকে এখনো অনেক কম। এই ট্যাক্স এভিশন যদি আমরা কমাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের প্রায় 6.5 গুণ আমরা অ্যালোকেশন বাড়াতে পারতাম আমাদের স্বাস্থ্য খাতে। এবং একই সাথে এগ্রিকালচার সেক্টরে, যেটি কিনা আমাদের অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানে কিন্তু আমরা 6 গুণ রেভিনিউ বাড়াতে, 6 গুণ আমরা বরাদ্দ বাড়াতে পারতাম। এবং আপনি জানেন যে এগ্রিকালচার সেক্টরে কিন্তু বেশিরভাগই হচ্ছে লো আর্নার গ্রুপের মানুষ ইনভলভ থাকে। ফলে আমরা যে বলছি জাস্টিসের কথা, কর ন্যায্যতার কথা, এই টাকাটা দিয়ে কিন্তু তাদের উপরে যদি অ্যালোকেট করা হতো, একদিকে তো আপনি কালেকটিভলি ট্যাক্স, আপনি প্রোগ্রেসিভলি ট্যাক্স কালেক্ট করবেন, একই সাথে এই টাকাটা যদি আপনি এগ্রিকালচার সেক্টরে খরচ করতে পারতেন, এই লোয়ার ইনকাম গ্রুপের যারা মানুষ, যারা কিনা আসলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের শিকার হয়, তাদেরকে কিন্তু অনেক বড় একটা সহায়তা দেওয়া যেত। এবং একই সাথে এই টাকাগুলো যদি আমরা সোশ্যাল সেফটি নেটে খরচ করতে পারতাম। আমি একটা বিষয় একটু just এখানে অ্যাড করতে চাই যে আমাদের দেশে কিন্তু যে পরিমাণ ভ্যাট রেট, 15% এখন ভ্যাট রেট আছে, এবং এই লজিকটা বলা হয় যে বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু ভ্যাট রেটটা 15%-এর উপরে, বিশেষ করে উন্নত দেশে কিন্তু 15%-এর উপরে। এই লজিকে বলা হয় বাংলাদেশেও 15% রাখতে হবে। কিন্তু আপনি যদি ওইসব দেশে দেখেন, তাদের যে সোশ্যাল সেফটি প্রোগ্রাম, তাদের গভর্নমেন্টের যে পরিমাণ খরচ সোশ্যাল সেফটিতে, সেই তুলনায় কিন্তু আমাদের গভর্নমেন্টের অ্যালোকেশন একেবারেই অপ্রতুল এবং দিনকে দিন এটি কিন্তু কমে যাচ্ছে। ফলে আপনি একদিকে রেটটা বাড়িয়ে টাকা নিচ্ছেন, ভ্যাট রেটটা বেশি করে নিচ্ছেন, নেওয়ার পরে সেটি আবার আপনি খরচের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখছেন, তার কল্যাণে খরচ হচ্ছে না, যাদের ভ্যাট দেওয়ার কথা তারা ভ্যাট দিচ্ছে না। ফলে সামগ্রিকভাবে যে আমাদের মৌলিক যে উন্নয়ন, যেটি আমরা এতদিন দেখেছি অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু মৌলিক যে উন্নয়নের জায়গাগুলো অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এইখানে কিন্তু আমরা এখনো অনেক বড় দুর্বলতা দেখি। ফলে আমার কাছে মনে হয় যে রাজস্বের হারানোর যদি তীব্রতাটা আমি বলতে চাই, যদি মাত্রাটা একটু মেজার করতে চাই, তাহলে আমি বলবো যে এই শিক্ষা এবং এডুকেশন এবং এগ্রিকালচার, শিক্ষা, হেলথ এবং এগ্রিকালচার, এই তিনটা খাতেই কিন্তু বিরাট পরিমাণ একটা পরিবর্তন আমরা দেখতে পারতাম। যে বাজেটের যে যে সীমাবদ্ধতা আমরা এখন দেখি, সেটি হয়তো অনেকাংশে যখন কমে যেত। জনাব তামিম, একই সাথে আপনার সাথে আমরা যুক্ত করতে চাই, আপনারা গতকালকের প্রেজেন্টেশনে বলেছেন যে ব্যবসায়ীরা প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স কর্মকর্তাদের দোষারোপ করছেন, আবার ট্যাক্স কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে দোষারোপ করছেন। এই বিষয়টা এখানে আসলে সঠিক তথ্যটা কি, আসলে দোষটা কাদের আসলে? দেখুন, আমরা যদি বলি যে আমাদের অর্থনীতিতে গেম থিওরি বলে একটা কথা আছে, যে যেখানে আসলে কার জন্য হচ্ছে কোন ডিসিশনটা দুইজনের জন্যই বেনিফিশিয়াল, এবং অ্যাজ এন হিউম্যান বিং কিন্তু সেইটিকে প্রেফার করতে চায় যে কোনটা তার জন্য বেনিফিশিয়াল হবে, আবার তার যিনি আরেকজন কম্পিটিটর তার জন্য বেনিফিশিয়াল হবে। ট্যাক্স যদি সঠিকভাবে আদায় করেন, এনবিআর কর্মকর্তা হয়তো ব্যক্তিগতভাবে খুব একটা লাভবান হন না। একইভাবে যদি আপনি দেখেন ব্যবসায়ী, সে যদি পুরো ট্যাক্সটা সরকারকে দেয়, সে যদি কম ট্যাক্স দিতে পারতো, তাহলে কিন্তু সে মনে করে সে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে না। ফলে দুই দিক থেকে একটা টেন্ডেন্সি থাকে যে যিনি ট্যাক্স অফিসিয়াল তিনি মনে করেন যে ট্যাক্স উনি কম দিয়ে আমাকে যদি ব্যক্তিগতভাবে বেনিফিট করেন, আবার যিনি ব্যবসায়ী তার মধ্যে সেই প্রবণতা থাকে যে আমি যদি কম ট্যাক্সের টাকাটা, কিছু টাকা আমি অফিসিয়ালকে দিয়ে আমার ট্যাক্সটা কমাতে পারি, দুইজনের জন্য কিন্তু উইন উইন সিচুয়েশন। ফলে এখানে এককভাবে দোষারোপ করা যাবে না। তবে হ্যাঁ, এটি তো অবশ্যই, যেহেতু এনবিআর এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এনবিআর কি সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে, এবং তারাই আমি বলবো যে তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে দেখি এই বিষয়গুলো হচ্ছে। আপনারা তো জানেন যে আমাদের গবেষণা আমরা দেখিয়েছি যে মাত্র 25% কোম্পানি যারা কিনা কর্পোরেট, তারা হচ্ছে এখন পর্যন্ত ডিজিটালি ট্যাক্স সাবমিট করে। ডিজিটালি ট্যাক্স সাবমিট করলে সেখানে দুর্নীতি হয় না সেটা বলছি না, কিন্তু ডিজিটালি ট্যাক্স সাবমিট করলে কিন্তু সেখানে জবাবদিহিতার জায়গাটা অনেকটাই বেড়ে আসে এবং অনেকটাই বেড়ে যায়। এবং দেখেন এই যে এত বছরগুলো আমরা ডিজিটাল বাংলাদেশ করলাম,
কিন্তু আমরা 25% কোম্পানি এখনো ডিজিটালি সাবমিট করছে, এবং এক্ষেত্রে আমাদেরকে দুই দিক থেকেই বলা হয়েছে যে ব্যবসায়ীরাও বলেছেন যে অনেক সময় তাদের এনবিআর অফিসিয়ালদের থেকেও তাদের কাছে রিকোয়েস্ট আসে, ইঙ্গিত আসে যে তারা যেন এটাকে ম্যানুয়ালি দেন, সেখানে তারা অ্যাডজাস্ট করতে পারেন, দুজনেই সুবিধা দেখতে পারেন। আবার ব্যবসায়ীদের ক্ষেত্রেও একটা অনাগ্রহতা আছে ডিজিটাল ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে। ফলে এই লুপ হোল গুলো যদি বন্ধ করা যেত, তাহলে হয়তো আমরা অনেকাংশেই কিন্তু এই যে দোষারোপ যে করছি, কে কাকে দোষারোপ করবে, এই দোষারোপের জায়গাটা থেকে সরে আসতে পারতাম। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই এনবিআর কিছুদিন আগে একটি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইনকাম, সেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটালি রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আমাদের সুপারিশমালায় বলেছি যে এই ধরনের পদ্ধতি এটি আস্তে আস্তে খুব দ্রুত সময়ের ভিতরে এটি ব্যবসায়ীর ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে, কারণ আমরা জানি যে ক্যাপাসিটির দিক থেকে লার্জ ফার্মগুলোর কিন্তু এমন কোনো ক্যাপাসিটি ল্যাকিং নাই যে তারা ডিজিটালি সাবমিট করতে পারবে না। ফলে আস্তে আস্তে যদি যারা ছোট আছে তাদের জন্য একটু সময় নিয়ে হলেও, যারা বড় এবং মাঝারি আছে তাদের জন্য এই ট্যাক্স রিটার্ন সাবমিশন ডিজিটালি সাবমিট করা বাধ্যতামূলক করা হলে এই ধরনের বিষয়গুলো অনেকটাই আমার মনে হয় যে সলিউশন হয়ে যাবে। জনাব শামীম, একটা বিষয় আপনি যদি বলতেন যে গতকালকে সিপিডির অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে অটোমেশন চালু হওয়ার আগ পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে, এবং যাতে ব্যবসায়ীরা মনে না করেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি ভালো উদ্যোগ। এটি মানে ব্যবসায়ীদের দিক থেকে একটা অভিযোগ সবসময় থাকে যে আপনারা জানেন যে লক্ষ লক্ষ রিটার্ন সাবমিট হয়, সেটি ভ্যাট রিটার্ন বলি, সেটি ট্যাক্স রিটার্ন বলি। এখন এনবিআর এর সীমিত 2-3 হাজার কর্মকর্তার পক্ষে 2-3 লক্ষ ফাইল খুলে প্রতিনিয়ত চেক করা সম্ভব না। ফলে যেটি হয় যে তারা কিন্তু ওই রিটার্নটা খুলে, ডকুমেন্টগুলো খুলে অনেক সময় র্যান্ডমলি চেক করেন। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যারা কিনা বড় ট্যাক্স পেয়ার, যারা কিনা সবসময় বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে আসে, এনবিআর কর্মকর্তাদের যেহেতু সেখানে কিছুটা লাভবান হওয়ার সুযোগ থাকে, তারা কিন্তু বারবার শুধু সেই ফাইলগুলোই খোলেন যারা কিনা কিছুটা টার্গেটের মতো হয়ে যান। ফলে এখানে একটা অন্যায্যতার জায়গা তৈরি হয়। আবার যেটা বলা হচ্ছে যে আমি যে খুলবো, আমি তো এখানে কোনো ফাউন্ডেশনাল ভিত্তি কোনো অ্যানালাইসিস না করে আমি খুঁজছি, কেবলমাত্র র্যান্ডমলি খুললে তো সেটি আমি যে এফোর্টটা দিলাম, খুব কমপ্লায়েন্ট একটা কোম্পানি আমি খুললাম, সেই এফোর্টটা যদি আমি কোনো নন কমপ্লায়েন্ট কোম্পানিতে দিতে পারতাম, তাহলে কিন্তু আমার ইফেক্টিভনেসটা অনেক বেড়ে যেত। তো স্বভাবত এটাকে অটোমেটেড করা হলে, সেখানে যদি রিস্ক অ্যানালাইসিসটা করা হতো যে কোন ধরনের কোম্পানিগুলো আসলে বেশি পরিমাণ টেন্ডেন্সি রাখে কোড ভায়োলেট করার ক্ষেত্রে, কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমি সেখানে করব, সেগুলো যদি অটোমেটেড করা যেত, তাহলে কিন্তু টার্গেটেড একটা অ্যাপ্রোচের মাধ্যমে অনেক কম সময়ে কম খরচেই কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। এবং এই ধরনের যে অভিযোগ যে বারবার আমার ফাইলটাই খোলা হচ্ছে, বারবার আমি কেন টার্গেটের শিকার হচ্ছি, আবার এটি যে হচ্ছে না তাও বলা যাবে না, কারণ আমরা জানি যে এনবিআর কর্মকর্তাদের যেরকম আমরা সম্পদের কথা শুনি, এইগুলি কিন্তু আসলে এইভাবে র্যান্ডমলি করা পসিবল না। তো তারা টার্গেটের যে একটা অ্যাপ্রোচে যান না, সেটিও কিন্তু একেবারে যৌক্তিক কথা নয়। ফলে আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তটি খুবই ভালো যে অটোমেশনের ক্ষেত্রে না হওয়া পর্যন্ত ভ্যাট রিটার্ন ওপেন করবে না। তবে এটি যেন আবার খুব দীর্ঘসূত্রতা না নিয়ে নেওয়া হয়। যদি আমি এই অটোমেটেড করতে গিয়ে 1 বছর 2 বছর 3 বছর লাগিয়ে ফেলি, তারপর যদি এর মধ্যে আমি ইন্সপেকশন করি না, এমন কিন্তু হয় না যে ইন্সপেকশন করে সেখানে অ্যানোমালিজ ধরা পড়ে না, এবং সেখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ রেভিনিউ আসে। তার মানে অ্যানোমালি যতদিন আমি ইন্সপেকশনটা বন্ধ রাখবো, সেটার কিন্তু একটি কস্ট আমাকে বেয়ার করতে হবে। ফলে যত দ্রুত সম্ভব, আমরা রিফর্ম কমিটির একটি রিপোর্ট দেখেছি, সেখানে 7 থেকে 8 হাজার কোটি টাকা যদি অ্যালোকেট করা হয়, তাহলে এনবিআর কে পুরোপুরি অটোমেটিক এবং ডিজিটাল ট্যাক্সেশনের আওতায় আনা যাবে। বাজেটে এই টাকাটা ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় নেওয়া হয়েছে। এটির পুরোপুরি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এই যে চ্যালেঞ্জগুলো, সেগুলোকে সুরাহা করা সম্ভব। তবে এটি মাথায় রাখতে হবে, এই ধরনের ডিসিশনের সুযোগ যাতে অন্য কোনো গোষ্ঠী না নিতে পারে। যে এখন যেহেতু ভ্যাট রিটার্ন অটোমেটেড হয়নি, ব্যবসায়ী যদি এই দাবিটাই করে বসেন যে ঠিক আছে, আমরাও তাহলে ভ্যাট রিটার্ন অটোমেটেড না হওয়া পর্যন্ত রিটার্ন আমাদেরকে অডিট করতে দেব না, এবং এটা একটা লম্বা সময় নিচ্ছে নেক, তাহলে কিন্তু তারাও আবার সেই সুযোগটা পেয়ে কাজে লাগাবে। ওই অর্থ বছরগুলো তারা কিন্তু ভুলভাল তথ্য দিয়ে ভ্যাট কমানোর একটা টেন্ডেন্সি দেখাবে। ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে খুবই ভালো একটা পদ্ধতি, জাস্টিসের পয়েন্ট থেকে বলবো যে এটি খুবই চমৎকার একটি ডিসিশন। কিন্তু আমরা দেখি যে ডিসিশন অনেক নেওয়া হয়, বাস্তবায়নের ক্ষেত্রে তেমন একটা প্রোগ্রেস আমরা দেখি না। ফলে আমার কাছে
কাছে মনে হয় যে একই সাথে দুটো পাশাপাশি চলতে হবে। অডিটটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু খুব দ্রুত সময়ের ভেতরে এটিকে চালু রাখতে হবে। বরঞ্চ যদি এরকম হয় যে অন্য কোনো উপায় যদি থাকে যে একেবারে জিরো বন্ধ না রেখে কিছুটা যদি অডিট করা যায়, আমার মনে হয় সেটিও বিবেচনা করতে পারে। কারণ আমরা যেটা জানি যে এই ধরনের প্রসেস আসলে সময় লাগে। তারপরেও যদি একেবারে নর্মাল সময়ের মতো না হলেও কিছুটা যদি র্যান্ডম বেসিসে যদি করা যায়, অন্ততপক্ষে যাদেরকে কখনো অডিট করা হয়নি সে নিশ্চয়ই অভিযোগ করতে পারবে না যে আমাদের বারবার অডিট করা হচ্ছে। যেই কোম্পানিগুলোকে কখনোই অডিট করা হয় নাই সেই কোম্পানিগুলোকে যদি অন্তত এই সময়টাতে অডিট করা হয় এবং একসাথে অটোমেশন যদি দ্রুত গতিতে বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় যে ভালো একটা আউটকাম চলে আসতে পারবে। জনাব তামিম, আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আপনার কি মনে হয় যে ট্যাক্স জাস্টিসের প্রয়োজন আছে? আমাদের দেশের বাস্তবতাতেই ট্যাক্স জাস্টিসের প্রয়োজন আছে। কারণ আমাদের দেশে আমরা ডেভেলপিং একটা কান্ট্রি এবং আমরা জানি যে আমাদের কিন্তু বড় একটি পাওয়ার ইমব্যালেন্সের জায়গা আছে। আমরা বিগত বছরগুলোতে দেখতাম যে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু লবিং এর মাধ্যমে ট্যাক্স পলিসিগুলোকে তাদের ফেভারে নেওয়ার চেষ্টা করেন। এটি সারা বিশ্বে সব বেশি হয়, কিন্তু আমাদের দেশের যেহেতু মানুষদের পলিটিক্যাল পার্টিসিপেশনটা কম, আমাদের দেশের মানুষের যেহেতু একটি বড় অংশই দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, ফলে তার যে লবিং পাওয়ার সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক লো কম্পেয়ার টু অন্য দেশের থেকে। ফলে আপনি যখন শুধুমাত্র রেভিনিউ মোবিলাইজেশন করবেন এবং সেই জায়গাতে ফোকাস করে আপনি সেই টাকাটা সেখান থেকে বড় বড় ব্যবসায়ীদেরকে মাফ করে দিয়ে যারা কিনা দিন মজুর, যারা কিনা দিন আনে দিন খায়, তাদের টাকাটা আপনি সেখান থেকে নিয়ে তাদেরকে আপনি বেনিফিট দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় একটি ভয়াবহ বিপর্যয় যে নেমে আসতে পারে। আপনি জানেন যে কি ধরনের বৈষম্যের কারণে আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ফলে বৈষম্য রেখে কোনো ধরনের জাস্টিস এনশিওর না করে কোনো রেভিনিউ ব্যবস্থা, আপনি হয়তো রেভিনিউ বাড়াতে পারবেন কিন্তু সেটি কিন্তু লং রানে টেকসই হবে না এবং সেটি কিন্তু ফল ডাউন করতে বাধ্য। ফলে আমাদের কাছে মনে হয় যে এখানে জাস্টিসের পয়েন্টটা বাংলাদেশের জন্যই বরঞ্চ বেশি অ্যাপ্লিকেবল, এবং আমরা এলডিসি গ্রাজুয়েট হচ্ছি তখন আরো বেশি এটার প্রয়োজন হবে। এবং অন্যায্য যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল আপনাকে বলতে চাই, বছরের পর বছর আমাদের যে পাওয়ার এনার্জি সেক্টরে যেটা কিনা ফসিল ফুয়েল বেসড পাওয়ার সেক্টর যারা আছে তাদেরকে একটি ট্যাক্স হলিডে দিয়ে রাখা হয়েছে। কোনো রিজন নাই এই ফসিল ফুয়েল বেস কার্বন বেস এই পাওয়ার এনার্জি সেক্টরটাকে ট্যাক্স হলিডে সুবিধা দেওয়া, ট্যাক্স ব্রেক সুবিধা দেওয়া। অপরদিকে আপনি আবার 99% গুডস এর ক্ষেত্রে 15% ভ্যাট রেট দিয়ে রেখেছেন, যেটা কিনা আমি আপনার মতো মানুষ কিনছি, আবার যিনি কিনা একজন গরিব রিক্সাওয়ালা তারাও কিনছে, তাকে কিন্তু একই পরিমাণ টাকা দিতে হচ্ছে। আবার রেভিনিউ কিন্তু আমি আনতেছি তাদের কাছ থেকে আর ব্রেক দিচ্ছি যারা কিনা পাওয়ার এনার্জিতে ইনভেস্ট করেছেন, যেই সেক্টরটার কোনো ভবিষ্যৎ নাই, সারা পৃথিবী এখন ধাবিত হচ্ছে রিনিউয়েবলের দিকে, তাদেরকে আমরা ট্যাক্স ব্রেক দিয়ে রেখেছি। তাহলে ফলে এইরকম একটা কনটেক্সটে তো আপনি ইউরোপে পাবেন না, বাংলাদেশের মতো কান্ট্রিতে কিন্তু এগুলো একটা বাস্তবতা। ফলে বাংলাদেশে এইটাই আমরা দেখছিলাম যে আমাদের গবেষণার ক্ষেত্রে যেটা অনুপ্রাণিত করেছে যে একদিকে তো আমরা সবাই বলছি ট্যাক্সের রিফর্ম করতে হবে, কিন্তু রিফর্মের আলোচনা শুধুমাত্র রেভিনিউ বাড়ানো কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ইন্টিগ্রেটেড অন্তর্নিহিত যে একটা অন্যায্যতা রয়ে গেছে ট্যাক্সের মধ্যে, সেটা কিন্তু কেউ আলোচনা করছে না। এবং যে গরিব মানুষটা ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সেও কিন্তু জানে না যে তার প্রতি কি পরিমাণ অবিচার করা হচ্ছে। আপনি যদি বলতেন তাহলে যে ভ্যাটের হারটা কি হওয়া উচিত, তাহলে এই জায়গাটা যদি একটু বলতেন। অবশ্যই আমরা সেটিও প্রপোজ করেছি। আমরা বলেছি যে শুরুতে আমি বলেছি বক্তব্যে যে দেখেন 15% ভ্যাট রেট আপনি যে যুক্তিতে নিচ্ছেন অন্য দেশের সাথে কম্পেয়ার করে, সেই পরিমাণ সার্ভিস তো আপনি আমাদের সিটিজেনকে দিতে পারছেন না। 15% ভ্যাট রেট তো ইভেশনের জায়গা শুরু করে দিচ্ছে। কেউ ইভেশন করা 15% শুনে কেউ ভ্যাট দিতে চায় না, সবার একটা টেন্ডেন্সিটাকে কম দেখানোর জন্য। আপনি যদি 10% করে দেন আপনার হয়তো কিছুটা আপনার ইমিডিয়েট কিছু রেভিনিউ লস হবে, কিন্তু সেটিও কিন্তু যে পরিমাণ ভ্যাট ইভিশন অ্যামাউন্টটা বললাম সেটা কিন্তু 8 থেকে 9% যদি কাভার করা যেত, এই 10% ভ্যাট রেট দিয়েও কিন্তু একই রেভিনিউ কালেক্ট করা যায়। ফলে আমাদের কাছে মনে হয় যে সরকারের সাহসী পদক্ষেপ লাগবে এবং একটি এজেন্ডা লাগবে, লং টার্ম এজেন্ডা লাগবে এই ধরনের ট্যাক্স স্ট্রাকচারটাকে আস্তে আস্তে ট্যাক্স জাস্টিস থেকে নিয়ে যাও। এবং আমরাও সিপিডি থেকে এটি একটি লং টার্ম প্ল্যান চিন্তা করছি কিভাবে প্রতিনিয়ত আমাদের গবেষণাগুলোকে শুধুমাত্র ট্যাক্স রেভিনিউ কালেকশনের পয়েন্ট থেকে না দেখে ট্যাক্স জাস্টিসের পয়েন্ট থেকে দেখা, সেটিও আমরা এখন থেকে ফোকাস রাখার চেষ্টা করছি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব তামিম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি যদি 30 সেকেন্ডে আরেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে যেতেন যে করারের পদ্ধতিটা আসলে কিভাবে হওয়া উচিত এখন, একেবারে সংক্ষেপে যদি বলতেন। কর আদায়ের পদ্ধতি মানে কর আদায়ের পদ্ধতিটা আমাদের এখন সঠিক আছে কিনা, সেক্ষেত্রে আপনাদের আর কোনো পরামর্শ আছে কিনা?
আমাদের পরামর্শ আসলে আমরা তো বলেছি যে কর এখন যেভাবে আছে একটা ভালো সিদ্ধান্ত হলো যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টটা আলাদা করা এবং সেটার বাস্তবায়ন যদিও খুব জি। চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার মনে হয় যে এখনো বাস্তবায়ন পুরোপুরি হয়নি। এটি বাস্তবায়নটাকে নিশ্চিত করা, বিশেষ করে আমরা যদি ধরে নিই যে পলিটিক্যাল একটি রেজিমের পরিবর্তন আসতে যাচ্ছে আগামী নির্বাচনে, তাহলে সেই জায়গাতে কিন্তু Okay. অনেক ধরনের ব্যাকল্যাশ আসবে এবং এই ভালো পদক্ষেপগুলোর হয়তো অনেক কাউন্টার মেজার আসতে পারে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যে ভালো উদ্যোগগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে কন্টিনিউ করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেটা বলছি যে ট্যাক্সের যে রেটের যে অন্যায্যতা আছে, ভ্যাটের যে রেটের অন্যায্যতা আছে সেটিকে অ্যাডজাস্ট করা। ট্যাক্স অফিসিয়ালদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিতে দেখিনি কোনো ধরনের দুর্নীতির জন্য। ট্যাক্স এনবিআর এর পক্ষ থেকে এইরকম একটা প্র্যাকটিস শুরু করা যে যিনি জি। এনবিআর অফিসিয়াল জি, তিনি আসলে জনাব তামিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জ্যেষ্ঠ গবেষণা সহযোগী সিপিডির জনাব তামিম আহমেদ। দর্শক, এরই সাথে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। তাই প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার কিনলে কয়েকদিনের মধ্যে মিলবে বিপুল মুনাফা, এমন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিএসইসি, ডিএসই ও সিএসির লোগো ও ঠিকানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সক্রিয় একাধিক প্রতারক চক্র। এমন কয়েকটি গ্রুপের তথ্য প্রমাণ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সংস্থাটি বলছে শেয়ার বাজারে এ ধরনের মুনাফার নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। Are you contacting me to learn more about the 15-day investment plan with a target return of 50% or 100%? এই ধরনের কিছু আর্টিফিশিয়াল টার্গেট দিয়ে যে আপনি আজকে আমাকে হয়তো 10,000, 5,000 বা 20,000 টাকা দিলে আমি আপনাকে একদিনের মধ্যে শেয়ার কিনে, যেমন একটা মেসেজ পেলাম আমরা জেড ক্যাটাগরি শেয়ার T+1 বিক্রি করে তাকে প্রফিট দেওয়া হচ্ছে। তো এটা তো ডিএসসি সিস্টেমের মধ্যে কোনোভাবেই সম্ভব না, ডিএসসি সিস্টেম অ্যালাউই করবে না এটা। ডিএসই বলছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার ও ডিলারদের বাইরে শেয়ার লেনদেন করার আইনগত বৈধতা নেই। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিমূলক অপরাধ। তাই এমন লেনদেন থেকে বিনিয়োগকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএসই। আমাদের ডিএসসি, বিএসসি, সিএসসির নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, টিএনটি নাম্বার দেওয়া আছে। তারপরও যদি কারো কোনো আগ্রহ থাকে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে আরো সচেতন করতে পারবো। এ প্রতারণা রোধে খিলক্ষেত থানায় গত 3রা আগস্ট অভিযোগ করেছে ডিএসই। এছাড়া সচেতনতার লক্ষ্যে সকল অংশীজনদের চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। 24 তারিখে আপনাদের মাধ্যমে মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সব অবস্থা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকই এই মুহূর্তে নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5,445 পয়েন্টে, এবং ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক সেটি 2 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 1,188 পয়েন্টে, এবং ডিএস30 ইন্ডেক্স সেটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 2,116 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 7,000-এরও বেশি শেয়ারের লেনদেন হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 164টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 150টির, এবং অপরিবর্তিত আছে 78টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এরপরে আমরা জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজার আমরা দেখে নিতে চাই মুদ্রা বাজারের এই মুহূর্তের অবস্থা। মুদ্রা বাজারে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 131 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে
37 টাকায়, পাউন্ড 152 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 157 টাকায়, চীনা ইউয়ান 15.5 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা এবং সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাবো আমরা স্বর্ণের দামই দেখতে পাচ্ছি এই মুহূর্তে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম রয়েছে 1,72,650 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,64,800 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,41,263 টাকা এবং সনাতন স্বর্ণের দাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1,16,850 টাকা। জানাবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি প্রতি 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এই মুহূর্তে রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম 1,726 টাকা প্রতি ভরিতে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি নামকরা অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ। চলতি বছরের শেষের দিকে এ নিয়ে চুক্তি করা হবে। এমন সিদ্ধান্তকে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ ইতিবাচক বললেও শ্রমিক নেতারা বলছেন বন্দর বিক্রির পায়তারা করছে সরকার। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে বন্দর নিয়ে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের 4 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরের গতি ফেরাতে এবং বন্দরকে বিশ্বের উন্নত বন্দরের আদলে সাজাতে চট্টগ্রামে 3 টার্মিনাল পরিচালনার দায়িত্বভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী এই কথা জানান। এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই 3টার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের বাই ডিসেম্বর 31st উই উড লাইক টু কমপ্লিট অ্যাটলিস্ট ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটি। বিদেশি অপারেটরদের হাতে বন্দরের দায়িত্বভার তুলে দেওয়ার প্রতিবাদে এখনো সোচ্চার বন্দর সংশ্লিষ্টরা। সরকারের এমন সিদ্ধান্ত বন্দর বিক্রি শামিল বলে দাবি শ্রমিক নেতাদের। এটা মানবো না, এটাকে বন্ধ করার জন্য যা কিছু করা দরকার সবকিছু আমরা আমাদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে আমরা করব এবং আগামী 30 তারিখের আগেই আমরা আন্দোলনের একটা পদক্ষেপ, আন্দোলনের একটা ঘোষণা আসবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন পণ্য আমদানি রপ্তানিতে খরচ না বাড়লে বিদেশিদের হাতে দিলেও কোনো আপত্তি নেই তাদের। বন্দরই তারা চালায়, আমার মনে হয় ওরা চালাইতে পারবে, নৌবাহিনী চালাক, অর্থাৎ দেশের মানুষ চালাক, দেশের বাইরে কাউকে আমরা এটা লিজ নিতে দেব না। এইদিকে বন্দরের এইসব কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় গত আগস্টের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। বন্দর যত বেশি ইকুইপড হবে, বন্দর যত বেশি সমৃদ্ধ হবে, স্বাভাবিকভাবে ব্যবহারকারীরা তত বেশি সুবিধাটা পাবে। সক্ষমতার জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। এর মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়াল লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়াল ও আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে আখের ফলন ভালো হয়েছে। আখ কাটা ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আশানুরূপ দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন তারা। টাঙ্গাইলে 650 কোটি টাকার আখ উৎপাদনের তথ্য দিয়েছে কৃষি বিভাগ। রাসেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু আখের ক্ষেত। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে।
জেলার গোপালপুর, ভুয়াপুর, ঘাটাইল, কালিহাতী, সদর, দেলদুয়ার, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় আখের চাষ হয়েছে। ইতিমধ্যে আখ কেটে হাটবাজারে বিক্রি শুরু করেছেন কৃষক। বিভিন্ন জেলা থেকে আখ কিনতে আসছেন পাইকাররা। এই কুশাল আমরা আবাদ করি, বছরে একটা আবাদ, মনে করেন সারা বছর একটা আবাদ হয়। আপনি বহু দূর থেকে আমাকে কুশাল পাইকারি ধরে নিয়ে যায়। পাইকাররা ছোট ছোট যে কাছের ব্যাপারীরা হেরাও তাই এর নিয়ে যায়, নিয়ে হাট বাজারে বেচে। প্রতি পিস আখ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 40 টাকায়, আর প্রতি গ্লাস আখের রস বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছেন চাষিরা। সরকারি সহায়তা বৃদ্ধি সহ চিনিকল স্থাপনের দাবি কৃষকদের। 25, 26, 30, 20 দাম। বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। পোকামাকড় নাই, কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এমনকি তারা দেখতে পাওয়া হয়। চলতি মৌসুমে জেলায় 650 কোটি টাকার আখ উৎপাদনের তথ্য দিয়েছে কৃষি বিভাগ। তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি, যাতে করে আখ চাষ করে তারা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সেই আলোকে তার উৎপাদনটা আরো বেশি তারা এখান থেকে পেতে পারে। এবছর জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 451 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে থাকছে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। বিবিসি জানায়, এর ফলে ভারতীয় পোশাক, হীরা ও চিংড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো বড় ক্ষতির মুখে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে ভারতীয় জিনিসপত্র তৈরি এবং ব্যবহারের জন্য উৎসাহ দিচ্ছেন। তবে ভর্তুকি দিয়েও জিডিপিতে উৎপাদন খাতের অবদান 15% আটকে রাখা মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। ফলে ভারতের বাজারে কেনাকাটা বাড়াতে সাধারণ মানুষের জন্য ট্যাক্স কমানো সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে মোদী সরকার। ডোনাল্ড ট্রাম্পের এক নতুন সিদ্ধান্তে মার্কিন সরকার এখন বিখ্যাত চিপ কোম্পানি ইন্টেলের 10% মালিক। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, ট্রাম্প এটিকে দেশের জন্য লাভজনক বললেও অনেকেই এর কড়া সমালোচনা করছেন। তারা বলছেন, সরকারের এভাবে ব্যবসায় অংশ নেওয়া মার্কিন নীতির বিরুদ্ধে এবং এতে দুর্নীতির ঝুঁকি বাড়বে। সরকারি অনুদানের বদলে এই শেয়ার কেনা হয়েছে, যাকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি বলছে ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল আজকের বিজনেস আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।